আমার কাছে আজ পর্যন্ত যা জানা ছিল প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমে নির্বাচন, ইন শর্ট পিআর পদ্ধতি বলে। কিন্তু সারা পৃথিবীতে যেখানে পিআর পদ্ধতি বিভিন্ন প্রক্রিয়া এবং বিভিন্ন আদলে বিভিন্নভাবে চালু আছে, তাদের অভিজ্ঞতা দিয়ে যেটা বলা যায়, পিআর মানে হচ্ছে পার্মানেন্ট রেস্টলেসনেস, যেটার সর্বশেষ অভিজ্ঞতা হচ্ছে নেপাল। বাংলাদেশের ডেমোক্রেটিক স্ট্রাকচারে আমাদের সোশ্যাল স্ট্রাকচার, সোশ্যাল কন্ডিশন, পলিটিক্যাল হিস্ট্রি অ্যান্ড হিস্ট্রি অফ দি ইলেকশনস, এগুলো কনসিডার করতে হবে। সেই জন্যই বলি যে এই দেশের জনগণ লাস্ট জরিপ একটা বেরিয়েছে, বলছে যে 56% জনগণ পিআর কি বুঝে না। তার আগে আরেকটি সংগঠন থেকে একটা জরিপ দিয়ে বলছে 70% লোক নাকি পিআর চায়। তাহলে 56% জনগণ যদি পিআর কি সেটা নাই বুঝে, 70% আপনারা কোথায় পেলেন যে পিআর চায়? এই সমস্ত বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্তি করা ঠিক নয়। যাদের উদ্দেশ্যে বলছি তারা নিশ্চয় বুঝতে পারছে। এখন কেউ কেউ বলছে যে নির্বাচন দেওয়ার এখতিয়ার নাকি সরকারের নাই, কে যেন লিখে দিল। তো নির্বাচন দেওয়ার এখতিয়ার কার আছে? নির্বাচন দেওয়ার এখতিয়ার কি কোন একটি রাজনৈতিক দলের আছে? যে কোন আইনে নির্বাচন হবে, এখন আইন কোনটাতে নির্বাচন হবে সেটা তো জানা উচিত। আর কেউ বলছে এই সরকারের এই সংবিধানে নাকি কি পদ্ধতিতে নির্বাচন হবে সেটা বলা নাই। জামাত ইসলামের একজন বড় নেতা এই বক্তব্যটা দিয়েছেন, আমি এটা আমলে নিয়েছি। বলে যে নির্বাচন হতে হবে সেটা বলা আছে, কিন্তু পিআর হবে না কোন পদ্ধতি হবে সেটা নাকি বলা নাই সংবিধানে। এতদিন আমার পাশে বসছিলেন, আমি মনে করছিলাম কিছু জ্ঞান অর্জন করেছে। তো আমি সেই জন্য বলতে চাই আপনারা কনস্টিটিউশন খুলে দেখেন আর্টিকেল 65 সাব ক্লজ 2, এখানে লেখা আছে একক আঞ্চলিক নির্বাচনী এলাকা হইতে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে আইন অনুযায়ী নির্বাচিত 3 সদস্য সংসদ সদস্য লইয়া সংসদ গঠিত হইবে। জাতীয় সংসদ আইন অনুযায়ী কি? সংবিধানকে অনুসরণ করে যে আইনগুলো প্রণীত হবে নির্বাচনের জন্য, সেই আইন। একটা আইন হচ্ছে আরপিও, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার। এখন আরপিও অনুযায়ী আইন নির্বাচন হবে। যারা জিজ্ঞেস করছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আরপিও কিসের উপর ভিত্তিতে হয়েছে? সংবিধানের উপর ভিত্তিতে হয়েছে। সরাসরি নির্বাচন কিভাবে হবে বলা আছে আর্টিকেল 65 সাবসেকশন 2-তে, যে প্রত্যেকটি আঞ্চলিক নির্বাচনী এলাকার জন্য প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যা 300 সংসদ সদস্য নিয়ে গঠিত হইবে। তো এখানে যদি কেউ বলে যে নির্ধারণ করা নাই কোন পদ্ধতিতে নির্বাচন হবে, তাদের জন্য তো এটা পড়ে দেখলেই হয়ে যায়, জবাব তো দেওয়ার দরকার নেই। এখন যদি ওনারা প্রত্যক্ষ ভোটের মানেই মনে করে যে মার্কাতে ভোট দিতে হবে, এটাই প্রত্যক্ষ, তার বিশ্লেষণ হচ্ছে যে আরপিও যেটা হয়েছে এটা বেসড অন দ্য কনস্টিটিউশনাল প্রভিশন। বলা হয়েছে নির্বাচনে প্রত্যেক দল বা ইন্ডিভিজুয়াল প্রার্থিতা ঘোষণা করবে, নমিনেশন দেবে, তারা প্রত্যক্ষভাবে কোন দল থেকে পুট করবে বা ইন্ডিভিজুয়াল করবে বলা থাকবে। তারপরে বিধিবিধান অনুসারে তারা নির্বাচন করবে। জনগণ তার নির্বাচিত প্রার্থী হিসেবে তাকে দেখে, তার মার্কা দেখে দল এবং ব্যক্তি বিবেচনা করে ভোট দেবে। এটা জনগণের অধিকার। যদি পিআর এর কথা বলা থাকে তাহলে এখানে বলতে হবে যে স্বৈরতন্ত্রের অবসানের জন্য আমরা যে গণ অভ্যুত্থান করলাম, সেটা কি পিআর এর মাধ্যমে আবার প্রতিষ্ঠিত হবে না? কিভাবে হবে আমি বলি। পিআর এর মধ্য দিয়ে মার্কাকে যদি ভোট দেওয়া হলো, সেই দল কাকে এমপি নির্বাচিত করবে জনগণ জানবে না।
জানবে সেই দলের সুপ্রিম লিডার, প্রেসিডেন্ট, সেক্রেটারি অথবা মজলিসের শুরা, তারা কাকে এমপি নির্বাচিত করবেন, জনগণ জানবে না। তাহলে স্বৈরতন্ত্রটা কে প্রতিষ্ঠিত করলো? পার্টির নেতা। এখানে একজন বক্তা বলেই গিয়েছে, পিআরএ কে এমপি হবে সেটা যদি দলের প্রেসিডেন্ট সেক্রেটারি ঠিক করে, দলের স্ট্যান্ডিং কমিটি ঠিক করে, তাহলে তাদেরকেই নমনম করলে হলো, আর কাউকে তো বোঝার দরকার নাই, এমপি হয়ে যাবে। জনগণ কোথায় এখানে? আমরা সরাসরি নির্বাচনের জন্য সেই 1970 থেকে যুদ্ধ করছি, যে এক ব্যক্তি এক ভোট, পার হেড এক ভোট, যার মাধ্যমে বাংলাদেশ সৃষ্টি হলো। সেই ব্যবস্থাকে আমরা অস্বীকার করার জন্য আবার পিআরের নামে স্বৈরতান্ত্রিক পদ্ধতি উদ্ভাবন করতেছি। এখানে দলীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং ব্যক্তি স্বৈরতন্ত্র আবার প্রতিষ্ঠিত হবে। তারা যেভাবে চাইবে, যাকে চাইবে সেই এমপি হবে, জনগণ যাকে চাইবে সেই এমপি হবে না। জনগণ শুধু ভোট দিতে পারবে না। কোনো রাজনৈতিক দলের অরাজনৈতিক, অবৈধ, অসাংবিধানিক, ইললিগ্যাল যে কোনো রকমের আবদার মেনে এই জাতিকে সংকটে ফেলে দেওয়া যাবে না। আমাদেরকে এই সাংবিধানিক ধারাবাহিকতায় থাকতে হবে। এই সরকার সাংবিধানিক ধারাবাহিকতার সরকার, সেটা প্রধান উপদেষ্টা নিজেই বহুবার তার বক্তব্য বলেছেন, এবং এই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করেই আইনানুগভাবে ভবিষ্যতে এই রাষ্ট্রকে একটা আইনের শাসনের রাষ্ট্র হিসেবে আমাদেরকে পরিচালিত করতে হবে এবং স্টাবলিশ করতে হবে।